আচ্ছা, তো যেটা দেখতেছিলাম গতকালকে যে বটম থেকে যে প্রেশারটা সয়েল থেকে আসবে আমাদের ফুটিং এর উপরে সেটা কিভাবে বের করে। তো সেটাকে আমরা আলটিমেট কিউ চিন্তা করি যে ফ্যাক্টর লোড ডিভাইডেড বাই হচ্ছে হলো এরিয়া অফ দ্য ফুটিং। সো এই টোটালটা যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কি পরিমাণ ডিজাইন প্রেশার আমরা পাবো। সো এই যে ডিজাইন প্রেশার দিয়ে আমরা ডিজাইন করব, আমরা বেসিক্যালি গতকালকে আলোচনা করছিলাম যে আমাদের বেসিক্যালি শেয়ারের জন্য ডিজাইন করতে হবে, সেটা হলো থিকনেসটা এনাফ দিতে হবে যাতে শেয়ার রিইনফোর্সমেন্ট না দিতে হয়। আর দ্বিতীয় হচ্ছে যে ফ্লেক্সারের জন্য আমাকে রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে, দ্যাটস মিন মোমেন্টও ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্টে আমরা দেখি আজকে যে আমরা শেয়ারের জন্য কিভাবে আসলে চেক করব বা ক্যালকুলেশনটা করব। তো এটা যদি একটা ফুটিং হয়, যে ফুটিংটা আমরা এখানে চিন্তা করতেছি, তো ফুটিং এর বটম থেকে যেটা হবে যে প্রেসার আসবে, কিউ ইউ পরিমাণ প্রেসার আসবে। সো যখন বটম থেকে কিউ পরিমাণ প্রেসার আসবে, এটা দুইভাবে ফেল করতে পারে। এক হচ্ছে হলো এরকম একটা ক্রিটিক্যাল জোন তৈরি করে কলামটা হচ্ছে হলো ফুটিংটাকে ছিদ্র করে ফেলতে পারে, যেটাকে আমরা পাঞ্চিং নামে জানি। এর আগে যখন আমরা স্ল্যাব পড়লাম তখন এটাকে আমরা বলছিলাম যে পাঞ্চিং ফেলিওর। সো এটা পাঞ্চিং ফেলিওর হতে পারে। সো এটা একটা অপশন। আর একটা কেস হতে পারে যে আমি প্রেশার দিচ্ছি, প্রেশার দেওয়ার কারণে এটা শুধু একদিকে এই যে স্ল্যাবের যে পোর্শনটা আছে ফুটিং এর নিচে এটা ড্যামেজ হয়ে যাবে, শেয়ারে ফেল হবে, তার মানে এখানে বিম শেয়ারে ফেল করবে। সো যদি ক্লিয়ার হওয়ার জন্য নিচের ছবিটা দেখো তাহলে বুঝতে পারবা যে এরকম একটা ক্রিটিক্যাল প্লেন হবে। সো এখানে ক্রিটিক্যাল প্লেন হচ্ছিল এটা, ক্রিটিক্যাল প্লেন এইটাও হতে পারে, আবার এটাও হতে পারে, যে কোনো একদিক থেকে সে ফেল করতে পারে। তো এই যে এই ফেলিওরটা যে একদিকে শেয়ার ফেলিওর হবে, এটাকে আমরা বলতেছি বিম শেয়ার। আর যদি চারিদিক মিলে ফেলিওরটা হয় সেটাকে আমরা বলতেছি হলো পাঞ্চিং শেয়ার। তো এই পাঞ্চিং শেয়ার এবং বিম শেয়ার দুইটাকে আসলে আমাকে অ্যাভয়েড করতে হবে। আমি কোনোটাই চাচ্ছি না যে ফেল করুক। সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে এখানে যে পরিমাণ শেয়ার ফোর্স আসবে, স্বাভাবিকভাবে আমাদের যেটা ডিজাইনের নর্মাল পলিসি যে আমাদের ডিমান্ড যেটা আসে, ডিমান্ড থেকে হচ্ছে আমার ক্যাপাসিটি বেশি হতে হবে। সো এখন দেখি যে আমরা ডিমান্ড এবং ক্যাপাসিটি কিভাবে বের করব। সো যেহেতু নিচ থেকে লোড আসতেছে হচ্ছিল কিউ ইউ পরিমাণ, আর এটা হচ্ছিল ক্রিটিক্যাল জোন যেটা বক্স করে দেওয়া আছে, এই যে বাইরের যে অংশটা আছে, বাইরের আউটসাইডের যে পোর্শনটা আছে, এই পোর্শনটাতে যে লোড আসবে সেটাকে যদি আমরা বললাম কিউ ইউ ইন্টু টোটাল ফুটিং এর যে এরিয়াটা আছে, এই ফুটিং এরিয়া মাইনাস এখানে যদি আমি পাঞ্চিং এর জন্য এরিয়া চিন্তা করি ভিতরে এতটুকু, সেটা হবে এ জি মাইনাস হচ্ছে এ পাঞ্চিং এর এরিয়াটা। তাহলে এটাই হচ্ছিল আমার জন্য ডিমান্ড, যে কি পরিমাণ লোড এখানে আসবে বা শেয়ার ফোর্স কি পরিমাণ আসবে, এটা আমরা বের করতে পারবো। যখন প্রশ্ন আসে যে আমরা পাঞ্চিং এরিয়াটা আসলে কতটুকু ধরবো, সো পাঞ্চিং এরিয়া আমরা স্ল্যাবের ক্ষেত্রে যেরকম দেখছিলাম যে একদিকে হচ্ছিল d/2 করে কলামের ফেস থেকে, সেটাই থাকবে। সো সি প্লাস ডি, সি প্লাস ডি, সো দুই দিকে d/2 করে টোটাল হলো ডি। সো কলাম ডাইমেনশন প্লাস হচ্ছে হলো ডি, এটা হচ্ছে হলো আমাদের পাঞ্চিং এরিয়ার ডাইমেনশন। আচ্ছা, এখন এই পাঞ্চিং এরিয়ার ক্যাপাসিটি কত হবে, এটা ওই আগের মতোই স্ল্যাবের যে ডেফিনেশন দেখছিলাম যে 4 × 5 ইন্টু √/fc ইন্টু বি নট ডি। সেই বি নটটা হচ্ছে হলো আমার এই পুরো পেরিমিটার যেটা আছে সেটা। সো বি নট আমাদের ক্ষেত্রে যদি এটা একটা স্কোয়ার শেপের হয়, যেহেতু সি প্লাস ডি বলা আছে, 4 × সি প্লাস ডি, তাহলে টোটাল পেরিমিটারটা। এভাবে আমরা পাঞ্চিং শেয়ারটা চেক করতে হবে যে আমাদের পাঞ্চিং শেয়ারের যে ডিমান্ড আছে এটা অবশ্যই ক্যাপাসিটি থেকে কম হতে হবে, তাহলে আমাদের এই যে সেকশনটা আছে এটা কোনো রিইনফোর্সমেন্ট ছাড়া আমরা ডিজাইন করতে পারবো, শুধু ডেপথ প্রোভাইড করে।
আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছিল যে ওয়ান ওয়ে বা বিম শেয়ার যেটা। তো বিম শেয়ারের ক্ষেত্রেও আমাদের ডিমান্ড এবং হচ্ছে হলো ক্যাপাসিটি দুইটা জিনিস আছে, যে ডিমান্ড কতটুকু, ক্যাপাসিটি কতটুকু। সো ক্যাপাসিটি আমরা আগেও দেখে আসছি যে ওয়ান ওয়ে শেয়ারের ক্ষেত্রে ফ্যাক্টরটা হচ্ছিল 2 হয়। সো 2 π√/fc ইন্টু বিডি। বিডি হচ্ছিল শেয়ারের যে প্লেনটা আছে সেখানের এরিয়াটা। তো এই ক্ষেত্রেও লোড আসতেছে নিচ থেকে কিউ ইউ পরিমাণ, তাহলে এখানে টোটাল ডিমান্ড যেটা ভি ইউ সেটা হবে হচ্ছিল কিউ ইউ ইন্টু হচ্ছে হলো লোডেড এরিয়া। লোডেড এরিয়া হচ্ছে হলো এইদিকে এতটুকু, বা এটা যদি চিন্তা করো এই ছবিটা তাহলে হচ্ছিল এতটুকু, এটা হলো লোডেড এরিয়া। সো লোডেড এরিয়া হচ্ছে আমাদের বি ইন্টু, আমরা যদি ধরি যে এই অংশটা এক্স পরিমাণ তাহলে ইন্টু এক্স, তাহলে এটা হচ্ছে আমার ডিমান্ড। তো এখন প্রশ্ন আসতে পারে যে কতটুকু অংশের মধ্যে আমরা আসলে ধরবো, আমাদের এই এক্সটা কতটুকু ধরবো। সেটা হচ্ছে হলো কলামের ফেজ থেকে জেনারেলি আমরা ডি ডিস্টেন্স দূরে, যেটা হচ্ছে হলো আমার ফুটিং এর ডেপথ, ইফেক্টিভ ডেপথ, সেই ডি ডিস্টেন্স দূরে আমরা এই সেকশনটা ধরবো। তো এটা যেহেতু একটা স্কোয়ার ফুটিং এখানে এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে, শুধু একদিকের শেয়ার চেক দিলেই হচ্ছে। কিন্তু যদি রেক্টেঙ্গুলার হয় তাহলে বুঝতেই পারতেছো যে এখানে আরেকটা হচ্ছে হলো আমাদের চেক দিতে হবে, আরেকটা সেকশন নিতে হবে। সো ক্রিটিক্যাল সেকশন বেসিক্যালি দুইটা হবে। সো স্কোয়ারের ক্ষেত্রে আমরা একটা চেক দিলেই হবে, আর একটা সমান হবে, বাট রেক্টেঙ্গুলার ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে দুইটাই চেক দেওয়ার জন্য শেয়ার। আচ্ছা, সো আমাদের ফাইনালি যেটা একটা জিনিস বলা আছে যে আমরা শেয়ারের জন্য ফায়ার ভ্যালু যেটা 0.75 ইউজ করব। আচ্ছা, এই পার্টিকুলার স্লাইডে কি কারো কোনো প্রবলেম আছে বুঝতে? না স্যার। ওকে, ঠিক আছে। এখন আমরা দেখি যে মোমেন্ট কিভাবে বের করব। সো মোমেন্ট বের করাটা খুবই ইজি। তো আমরা যেহেতু দেখতেছি যে আমাদের এখানে কিউ ইউ পরিমাণ লোড আসতেছে, এবং গতকালকে আমরা আলোচনা করছিলাম যে এটা হচ্ছে হলো বেসিক্যালি অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করবে। সাপোর্ট হিসাবে কাজ করলে এই অংশটা এইভাবে ক্যান্টিলিভারের মতো বিহেভ করতে যাবে। তার মানে এই যে এখানে এই জায়গার মোমেন্ট কত সেটাই আমাদের জন্য মূল বিবেচ্য বিষয়। তো এক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা এই অংশটাকে ফেস থেকে শুরু করে একদম লাস্ট এইজ পর্যন্ত যে অংশটা, এটা হচ্ছিল তার এল চিন্তা করব। এল বলতে হচ্ছিল স্প্যান, ক্যান্টিলিভার পোর্শন। সেটা হচ্ছিল ক্যান্টিলিভার একটা পোর্শন। আচ্ছা, সো ক্যান্টিলিভার পোর্শনের ই কি মনে আছে? মোমেন্টের ইকুয়েশন কেমন হয়? ডেল স্কয়ার বাই 2। এল স্কয়ার বাই 2, সামনে কি একটা পি হবে তো নাকি? পি এল স্কয়ার বাই 2। সো সেটা তো এখন আবার সেই স্ল্যাবের মতোই, যেহেতু এটা একটা সার্টেন উইডথ থাকে, আমরা জেনারেলি যেটা করি 1 ফিটের স্ট্রিপ চিন্তা করি, ফুটিংয়ের 1 ফিটের স্ট্রিপ চিন্তা করি। তো আমরা যদি চিন্তা করি যে নিচ থেকে কিউ পরিমাণ লোড আসতেছে, তাহলে এই 1 ফিটে কি পরিমাণ মোমেন্ট আসবে সেটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে ইজিলি বোঝা যাচ্ছে যেটা হবে যে কিউ ইউ ইন্টু হচ্ছিল এরিয়া। এরিয়া কত হবে? এই ডিস্টেন্সটা যদি বিসি, এটা সে এক্স হয় আর এটা হচ্ছিল 1, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছিল 2। তাহলে এক্সটা কত হবে? এক্সটা এখানে বের করা আছে, দেখো যে টোটাল লেন্থ যদি আমার এদিকে এল হয়, মাইনাস হচ্ছে হলো কলামের যে ডাইমেনশন সি ডিভাইডেড বাই 2। সো এটা মুখস্থ করাটা আমি প্র্যাকটিক্যালি পছন্দ করি না, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তোমরা ডাইমেনশন দেখে সরাসরি এটা এক্সটা বের করে নিবা কত, ঠিক আছে? সো এটা জাস্ট সিম্পল কত পি এল স্কোয়ার বাই 2 বা ডাব্লিউ এল স্কোয়ার বাই 2 যেটাই বলো সেটা দিয়ে বের করে ফেলতে পারবা। সো এটাই এখানে আমি লিখে রাখছি যে মোমেন্টের ভ্যালুটা, যে পার ফিট আমরা আসলে মোমেন্টটাকে বের করতে পারবো। আর এই মোমেন্ট যখন বের করতে পারবো, আমরা মোটামুটি স্ল্যাব যখন ডিজাইন করছিলাম তখন আমরা জানি যে আমরা যখন স্টিল ডিজাইন করি, স্টিলটাকে ইঞ্চি স্কোয়ার পার ফিট, প্রতি ফিটে কত ইঞ্চি স্কোয়ার স্টিল লাগে সেটা আমরা বের করতে পারবো। তো এই জিনিসগুলো এখান থেকে দেখবা। আচ্ছা, এরপরে যেই টপিকসটা আছে সেটা হলো রেক্টেঙ্গুলার
ফুটিং, ঠিক আছে? তো এটা আমি আপাতত স্কিপ করতেছি। আমি ফার্স্টে স্কোয়ার ফুটিংটা তোমাদেরকে আজকে অঙ্কটা করাই। নেক্সট ক্লাসে যখন রেক্টেঙ্গুলার ফুটিং করাবো তখন আমি এই টপিকসটা নিয়ে কথা বলবো। সো এখন আপাতত এটা আমি স্কিপ করতেছি। আচ্ছা, সো প্রথমে আমরা যেটা দেখবো আজকে, যে একটা স্কোয়ার ফুটিং যদি আমাদের থাকে সেটাকে আমরা কিভাবে ডিজাইন করব। তো ফার্স্টে দেখো কি বলা আছে, যে একটা কলাম 18 ইঞ্চ স্কোয়ার, সেটা এফসি প্রাইম দেওয়া আছে এবং বলা হচ্ছে যে 8টা রিইনফোর্সমেন্ট আছে। 8 নম্বর এফওয়াই হচ্ছিল 60 কেএসআই। তো সাপোর্ট করতেছে একটা ডেড লোড 225 কি পার হলো, লাইভ লোড হচ্ছিল 175। আর এখানে যেটা বলা আছে, দ্য সয়েল হ্যাজ এ ইউনিট ওয়েট অফ 100 পিএসএফ, ঠিক আছে? সো এটা 125 হবে, 125 পিএসএফ। আর হচ্ছিল অ্যালাওয়েবল সয়েল প্রেসার যেটা আছে সেটা হচ্ছিল 5 কেএসএফ আছে, ঠিক আছে? তো ডিজাইন এ স্কোয়ার ফুটিং উইথ এ বেস 5 ফিট বিলো দ্য গ্রেড। ইউজ হচ্ছিল এফসি প্রাইম, আমাদের এটাই বলা আছে যে ফুটিং এর ক্ষেত্রে যেটা এফসি হচ্ছিল 4 কেএসআই আর এফও হচ্ছিল 60 কেএসআই। সেম ম্যাটেরিয়াল প্রপার্টিজ বলা আছে, কলামে যা ইউজ করবো সেটা আমরা ইউজ করবো। আচ্ছা, এখন আমাদেরকে বেসিক্যালি এটাকে ডিজাইন করতে হবে স্কোয়ার ফুটিংটাকে। তো স্কোয়ার ফুটিং ডিজাইনের আমাদের বেসিক যে জিনিসগুলো ছিল, যে আমাদেরকে ফার্স্টে ফুটিং এর এরিয়া বের করতে হবে এটা, তার মানে তারপর হচ্ছিল ফুটিং এর যে বেসটা আছে বেসের থিকনেস বের করতে হবে, আর দেন হচ্ছে হলো রিইনফোর্সমেন্ট বের করতে হবে। এই তিনটা জিনিস মেইনলি আমাদের করতে হবে। সো আমরা একটা একটা করে দেখি এখন কিভাবে করব। তো ফার্স্টে যখন আমাদের এরিয়া হচ্ছিল রিকোয়ার্ড, আমরা যেটা দেখছিলাম যে এ রিকোয়ার্ড যেটা এরিয়া ফুটিং এর ইকুয়াল টু হচ্ছে হলো ডেড লোড প্লাস লাইভ লোড ডিভাইডেড হচ্ছে হলো নেট বেয়ারিং ক্যাপাসিটি। তো নেট বেয়ারিং ক্যাপাসিটিটা আমরা কিভাবে বের করছিলাম মনে করে দেখো, যে কিউ অ্যালায়েবল নিচে যেটা আছে কিউ অ্যালায়েবল মাইনাস হচ্ছে হলো 5 ইন্টু 125, এটা হচ্ছে হলো যত ফিট এখানে সয়েলের ডেপথ আছে সেটার প্রেশারটা আমরা মাইনাস করছিলাম। সো 5 আর এটা হচ্ছে হলো 125 পিএসএফ। সো 5 ইন্টু 125 পিএসএফ। সো এটা হচ্ছে আমার নেট অ্যালাউয়েবল যে প্রেশারটা। আর উপরে হচ্ছে হলো আমাদের টোটাল লোড, এবং এটা অবশ্যই সার্ভিস লোড হবে। তো সো সার্ভিস লোড বলতে আনফ্যাক্টরড লোড। সো আনফ্যাক্টরড লোড আমাদের 225 আর হচ্ছে 175। সো স্যার, হ্যাঁ বলো। স্যার একটা জিনিস আমি ভুলে গেছি স্যার, এটা সার্ভিস লোড জানি আমরা কেন দেই আনফ্যাক্টরড? সার্ভিস লোড দেওয়াটার বেসিক কারণ হচ্ছে হলো আমরা জেনারেলি ফ্যাক্টর অফ সেফটি যেটা প্রোভাইড করি, ঠিক আছে, ইউএসডি ডিজাইনের ক্ষেত্রে আমরা লোডটাকে ইনক্রিজ করে নেই আর স্ট্রেংথ যেটা আছে সেটাকে ডিক্রিজ করি। সো আমরা এইভাবে আসলে ইউএসডি ডিজাইনে তোমার ফ্যাক্টর অফ সেফটিটা প্রোভাইড করি। কিন্তু সয়েল মেকানিক্সে আমরা যখন ফ্যাক্টর অফ সেফটিটা প্রোভাইড করি আমরা জেনারেলি হচ্ছিল স্ট্রেংথটাকে অনেক বেশি রিডিউস করে নেই। এবং তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে অ্যালাউয়েবল যেই বেয়ারিং ক্যাপাসিটিটা আছে এইখানেই অলমোস্ট 2 থেকে বা 2.5 থেকে 3 হচ্ছে হলো ফ্যাক্টর অফ সেফটি অলরেডি কনসিডার করা আছে, যেটা তোমরা জিওটাকে পড়ে আসছো আমার যতদূর জানা আছে। সো এইখানেই ফ্যাক্টর অফ সেফটি প্রায় 2 থেকে 2.5 পর্যন্ত, 2.5 থেকে 3 পর্যন্ত আছে। সো এডিশনাল আর ফ্যাক্টর অফ সেফটি আমরা এখানে দেই না, এই জন্য আনফ্যাক্টরড লোড হিসাবে আমরা চিন্তা করি এটাকে, ঠিক আছে? তো আমাদের এখান থেকে এরিয়া রিকোয়ার্ড যেটা সেটা আমরা বের করতে পারবো যে 91.4 ফিট স্কোয়ার। আচ্ছা, যেহেতু আমাদেরকে বলা আছে যে একটা স্কোয়ার ফুটিং আমাদের ডিজাইন করতে হবে, সো সেই ক্ষেত্রে আমরা এরিয়া যদি জানি তার এক সাইডের লেন্থ আমরা ইজিলি বের করতে পারবো অ্যারাউন্ড 9.56, এবং আমরা ধরে নিলাম এটা হচ্ছিল 10 ফিট। আচ্ছা, সো এই যে 10 ফিট ধরে নিলাম, এটা হচ্ছে হলো এই বেস যেটা আছে বেসের এল এদিকে হচ্ছিল 10 ফিট হবে, আর এটার পারপেন্ডিকুলার ডিরেকশনে এদিকে হচ্ছিল বি যদি চিন্তা করি সেটাও 10 ফিট হবে। তাহলে এটা বেসের এরিয়াটা আমি মোটামুটি ডিজাইন করতে পারলাম। সো প্রথম যে কাজটা সেটা মোটামুটি হয়ে গেছে। আচ্ছা,
সো এখন আমাকে যেটা করতে হবে, যেটা তো এরিয়া বের করলাম, এখন আমাকে যে আলটিমেট কতটুকু সয়েল প্রেশার এটার উপরে কাজ করবে আরসিসি ডিজাইনের জন্য সেটা বের করব। সো সেটা হচ্ছিল ফ্যাক্টরড হবে কিউ ইউটা। সো কিউ ইউটা হবে হচ্ছিল 1.2 ইন্টু ডেড লোড আর 1.6 ইন্টু লাইভ লোড। এটা হলো টোটাল লোড ডিভাইডেড হচ্ছিল যে এরিয়াটা আমরা এখন ধরতেছি। সো আমরা 10/10 ধরতেছি, সো 10 স্কোয়ার, তাহলে 5.5 কেএসএফ হচ্ছিল আমার ভার্টিক্যালি যে সয়েল প্রেশারটা আসতেছে এই সয়েল প্রেশারটা। আচ্ছা, তো এটা আমাদের ডিজাইন লোড হিসাবে আমরা চিন্তা করতেছি। এটা হচ্ছিল ডিজাইন লোড বা ডিজাইন প্রেশার যেটাই বলো। আচ্ছা, এখন নেক্সট আমাদের যেটা ছিল এরিয়ার পরে, যেখানে ডেপথটাকে ডিজাইন করতে হবে। ডেপথ আমি কিভাবে ডিজাইন করব? সেই ডেপথটাকে ডিজাইন করতে গেলে আমাকে যেটা চিন্তা করতে হবে হলো শেয়ার চিন্তা করতে হবে, যে এখানে যখন লোড আমি অ্যাপ্লাই করব এটা কি পাঞ্চ করে যাবে, সেই পাঞ্চিং যদি আমি ট্যাকেল দিতে হয় তাহলে কি পরিমাণ ডেপথ লাগবে, অথবা যদি সে এই জায়গা থেকে শেয়ার ফেলিওর হইলো বা এই জায়গায় শুধু শেয়ার ফেলিওর হলো, সেই ক্ষেত্রে তার হচ্ছে হলো ক্যাপাসিটি কত সেটা থেকে তার ডি বের করতে হবে। কিন্তু ক্যাপাসিটি বের করতে হলে তোমাকে তো একটা ডি অ্যাসিউম করতে হবে ফার্স্টে, তাই না? কারণ তুমি যদি ডি নাই জানো, তোমরা যদি একটু জাস্ট ব্যাকে যাও, যে আমি যদি ডি না জানি আমি কিন্তু ক্যাপাসিটিও বের করতে পারবো না। সো ক্যাপাসিটি জানার জন্য আমার ডি লাগবে। সো আমি যেটা করব একটা ডি অ্যাসিউম করে নিতে হবে ফার্স্টে ফুটিং এর জন্য, যে কত ডেপথ আমি অ্যাসিউম করব। এখন সেটা হলো একটা কনসার্নের ব্যাপার। তো ডি অ্যাসিউম করার জন্য জেনারেলি যেটা থার্মস রুল আছে সেটা হলো যে 2 রুট ওভার এরিয়া অফ দ্য ফুটিং। তার মানে এখানে এরিয়া আমরা যেটা বের করলাম 10 ফিট স্কোয়ার সেটাই ইউজ করব, আর এটা হচ্ছে হলো ফিটে হবে, কিন্তু এটা হচ্ছে হলো ইঞ্চিতে হবে। এটা কিন্তু থার্মস রুল, এটার কোনো থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই। তুমি যদি ডি ইকুয়াল টু কথার কথা যে 20 ইঞ্চি ধরো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যে আমি ক্যালকুলেট করে 20 ইঞ্চি পাইছি, তুমি মনে করলো যে এমনি 20 ইঞ্চি ধরলা, বা তুমি ডি ধরলা হচ্ছে 25 ইঞ্চি, সে কোনো সমস্যা নাই। এটা জাস্ট একটা থার্মস রুল যে 2 ইন্টু রুট ওভার এ, এটা হচ্ছে হলো ফিট স্কোয়ারে থাকবে, এবং যে ভ্যালুটা আসে সেটাকে ইঞ্চি হিসাবে আমরা ধরি, ঠিক আছে? সো এটা হচ্ছে থার্মস রুল। তো এই থার্মস রুলের সাথে কি তোমরা পরিচিত সবাই? হ্যাঁ স্যার। সো যখন হচ্ছে হলো তুমি বিমের ডেপথ ধরো, বিমের তো একটা ইনিশিয়াল ডেপথ ধরতে হয় না ক্রস সেকশনের জন্য? এটা কিভাবে ধরে বলতে পারবা? বিমের তো ক্রস সেকশন, বিমের তো তুমি বেন্ডিং মোমেন্ট জানো, তখন কিভাবে ধরো তোমরা জেনারেলি এর আগে যে করে আসছো? কিভাবে ধরছো মনে নাই? স্যার উইথের দ্বিগুণ মনে হয় ধরছিলাম সম্ভবত, ঠিক জানো না। উইথ তো তুমি জানো না, তো ক্রস সেকশন ফুলি ধরবা। যাই হোক, এগুলো হচ্ছে মানে কিছু প্র্যাকটিসিং থার্মস রুল আছে। তো জেনারেলি বিমের ক্ষেত্রে আমরা যেটা ধরি 70% ধরে নিছিলাম। 70%। আচ্ছা, যে যেভাবে আমরা জেনারেলি আমি যেটা ধরতাম, আমাদের স্যাররা যেটা শিখাইছেন সেটা হচ্ছে স্প্যান যত ফিট তত ইঞ্চি হচ্ছে হলো থিকনেস ধরে নেওয়া, থিকনেস। তাহলে ডি ইকুয়াল টু হবে হচ্ছে হলো এল ইঞ্চ। তো এটা থার্মস রুল, এটা তুমি যে কোনোভাবে ইউজ করতে পারো। তো ওরকমই একটা থার্মস রুল। সো এটার কোনো থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই যে এটা কেন এরকম হলো। সো এটা তুমি অ্যাসিউম করে নিচ্ছ। তো যাই হোক, আমরা এখানে অ্যাসিউম করতেছি যে আমরা 20 ইঞ্চি একটা ফুটিংয়ের থিকনেস চিন্তা করতেছি, এই জায়গাটা। সো এই জায়গাটা হবে 20 ইঞ্চি। তো এখন আমার যেটা কাজ হবে, এই যে 20 ইঞ্চি আমি অ্যাসিউম করলাম, এটা কি আসলে শেয়ারের জন্য এডিকুয়েট কিনা সেটা চেক করব। তো সেটা চেক করতে গেলে আমাকে ফার্স্টে হলো শেয়ারের যে চেকগুলো আছে শেয়ারের চেকগুলো দিব। এই জায়গাটা একটু ভালো করে দেখো ক্যালকুলেশনটা। সো ফার্স্টে হচ্ছিল আমরা পাঞ্চিং শেয়ার চেক এবং দেন হচ্ছিল বিম শেয়ার চেক দিব। তো পাঞ্চিং শেয়ার চেকের জন্য আমার এই যে 10 ফিট বাই 10 ফিট হচ্ছিল ফুটিং সাইজ, যেটা আমি পেয়ে গেছি অলরেডি। আর আমি
জাস্ট তোমাদের ইনফরমেশনের জন্য ডি ইকুয়াল টু ধরলাম হচ্ছিল 20 ইঞ্চি। সো এটা আমি জানি। এখন আমাকে যেটা করতে হবে, পাঞ্চিং এর ক্রিটিক্যাল জোন কত সেটাকে ক্যালকুলেট করতে হবে। সো 18 ইঞ্চি হচ্ছিল আমাদের কলাম সাইজ। তো আমাদের জেনারেলি যেটা করতে হয়, বোথ সাইডে হচ্ছে হলো d/2 করে আমাদেরকে পাঞ্চিং এর এরিয়াটা চিন্তা করতে হয়। সো আলটিমেটলি সি প্লাস হবে হচ্ছিল ডি। ঠিক আছে, তো এটা এখানে করা হয়েছে ডি, আর যে তোমার 18 ইঞ্চি হচ্ছিল কলাম সাইজ, আর d/2 হচ্ছিল 10 ইঞ্চি করে। সো 38 ইঞ্চি এক সাইডে। সো এই যে লেন্থটা আছে এটা হচ্ছিল 38 ইঞ্চ, এটাও হচ্ছে হলো 38 ইঞ্চ। সো এই যে টোটাল পেরিমিটারটা আছে এটাই হচ্ছিল আমার পাঞ্চিং এর জন্য ক্রিটিক্যাল জোন। এখন আমি দেখি যে কিভাবে ক্যাপাসিটি বের করব এবং ডিমান্ড বের করব। সো আমাদের কিউ ইউ ছিল হচ্ছে হলো 5.5 KSF, যেটা আমরা আগের স্লাইডে বের করে আসলাম যে আপওয়ার্ড প্রেসার কত। তো এখানে দেখো একটা শেডেড এরিয়া আছে একটু ডার্ক করা, এইটা হচ্ছে হলো লোডেড এরিয়া। তাহলে এই লোডেড এরিয়া ইন্টু হচ্ছিল নিচের সয়েল প্রেসার, এটাই হবে হচ্ছিল আমার ডিমান্ড ক্যালকুলেশনের প্রসিডিউর। সো ভি ইকুয়াল টু হবে কিউ ইউ ইন্টু হচ্ছে হলো টোটাল এরিয়া মাইনাস হচ্ছে হলো পেরিমিটারের যে জায়গাটা আছে পাঞ্চিং এর জোনটা সেটা মাইনাস করব। তাহলে 10 স্কোয়ার মাইনাস হচ্ছে হলো 38/12 ফিটে নেওয়ার জন্য এত স্কোয়ার। সেটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আসতেছে আমাদের 494 কিপের মতো। আচ্ছা, আর একই জায়গায় এই জোনটায় ক্যাপাসিটি কত সেটা বের করতে হবে। সো সেটা ছিল 4 ইন্টু 5√/FC বি নট ডি। তো এখানে আমরা দেখি যে 4 ইন্টু 0.75, ঠিক আছে, ইন্টু √/, হচ্ছিল এফসি। এফসি হচ্ছিল আমাদের 4 KSI ছিল, সেগুলো যেহেতু ইম্পেরিক্যাল ফর্মুলা এটা অবশ্যই পিএসআই তে বসাইতে হবে সবসময়। আচ্ছা, ইন্টু হলো বি নট। সো বি নট কত হবে? বি নট হচ্ছিল আমাদের, বলো তো কত তোমাদের মনে আছে? পেরিমিটার যেটা পুরোটা, সো যেহেতু স্কোয়ার শেপের, সো 4 ইন্টু 38 ইঞ্চ, সো এটাই হচ্ছে হলো তার বি নট ইন্টু হচ্ছে হলো ডি। সো ডি আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের 20 ইঞ্চি পরিমাণ, সো 20 আর 1000 দিয়ে ডিভাইড করলাম জাস্ট ইউনিট কনভার্সনের জন্য। সো এখানে আসতেছে 576 কিপের মতো। সো এখন দেখো ডিমান্ড এবং ক্যাপাসিটি দুটার মধ্যে কোনটা বড়? ক্যাপাসিটি হচ্ছে হলো বড়। যেহেতু ক্যাপাসিটি বড়, ডিমান্ড কম, তার মানে আমাদের যে ডেপথ আমরা প্রোভাইড করছি সেটা পাঞ্চিং শেয়ারের জন্য এডিকুয়েট। তার মানে এই পরিমাণ ডেপথ যদি আমি প্রোভাইড করি এই পার্টিকুলার কলামের লোডের জন্য, এটা পাঞ্চিং ফেলিওর হবে না। ঠিক আছে, এই পর্যন্ত সবার বুঝছো? জি স্যার। অ্যাডিকুয়েট না হলে কি তখন ডি এর ভ্যালু বাড়ায় দিতে হবে? বুঝি নাই, কত টাকা করে বলবো? অ্যাডিকুয়েট না হলে কি তখন ডি এর ভ্যালু বাড়ায় দিতে হবে? তখন ডি এর ভ্যালু তুমি বাড়ায় দিবা, ডি এর ভ্যালু তখন বাড়াইতে হবে অবশ্যই। আচ্ছা, তারপর হচ্ছে বিম শেয়ার চেক দিব। সো বিম শেয়ার চেকের জন্য আমাদের যেটা কাজ করতে হবে, ফার্স্টে হচ্ছে হলো ক্রিটিক্যাল জোন যেটা আছে সেটা বের করব। সো এটা হচ্ছে হলো আমার ক্রিটিক্যাল সেকশন। সো ক্রিটিক্যাল সেকশনটা কিভাবে বের করব? কলামের এইচ থেকে ডি ডিস্টেন্সে, সো ডি হচ্ছে হলো আমাদের কত? 20 ইঞ্চি। সো 20 ইঞ্চি দূরে আমরা সেকশনটা ধরবো। তো আমাদের এই এরিয়াটা আগে বের করে রাখি। এটা তো 10 ফিট আছে এইদিকে, ওকে। আর এই ডিস্টেন্সটা কত হবে? সো এই সেন্টার থেকে হচ্ছে হলো আমাদের কত? 120 ইঞ্চি হলো টোটাল। সো 60 ইঞ্চি হচ্ছে হলো সেন্টার থেকে। সো 60 ইঞ্চ মাইনাস হলো কলামের 9 ইঞ্চ, হাফ অফ দ্য কলাম, আর এদিকে ডি হচ্ছে হলো 20। সো 60 মাইনাস 9 মাইনাস হচ্ছে হলো 20, সো 31 ইঞ্চ। সো এটা হচ্ছে হলো আমাদের 31 ইঞ্চ। তাহলে এখানে ক্রিটিক্যাল জোন যেটা, জোনের এরিয়াটা হচ্ছে হলো আমাদের 120 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো 31 ইঞ্চ। ঠিক আছে, তাহলে আমরা এখন আপওয়ার্ড কতটুকু লোড কাজ করতেছে সেটা চিন্তা করব। সো কিউ ইউ হচ্ছে হলো আমাদের আপওয়ার্ড প্রেশার, যেটা কিউ ইউ আমরা আগে বের করে রাখছিলাম 5.5 ইন্টু হচ্ছে হলো 10 হচ্ছে হলো ইন ফিট। সো এটা হচ্ছে হলো 10 ফিট, আর এইখানে উইডথ কতটুকু সেটা হলো
31 ইঞ্চি। সো এটাকে ফিটে কনভার্ট করে নিলাম। সো এটা যদি করি তাহলে আমাদের বের হচ্ছিল 142 কিপস। তার মানে এটা হচ্ছিল আমাদের ডিমান্ড। আর এখন লাগবে হচ্ছিল ক্যাপাসিটি। তো ক্যাপাসিটি হচ্ছিল 25 রুট এফ সি ইন্টু বিডি। সো বিডি কত সেটা দেখতে হবে। সো 2 ইন্টু 0.75 ইন্টু রুট ওভার হচ্ছিল 4000। এটা অবশ্যই পিএসআইতে থাকতে হবে। আর এখানে হচ্ছিল বিডি। বিডি কোথায়? শেয়ারটা কাটবে হচ্ছিল এই জায়গাটায়, এই জায়গাটায় কেটে যাবে। এটা হলো ক্রিটিক্যাল জোন। সো এখানে যে বি আছে 10 ফিট, সেটা ইঞ্চিতে নিলাম আমি। আর এখানে ডেপথ হচ্ছে হলো, আমি ধরে নিছি ডেপথ হচ্ছে হলো 20 ইঞ্চি থাকবে। সো ডেপথ হলো 20 ইঞ্চি। আর এই 1000 দিয়ে ভাগ দিলাম ইউনিট কনভার্সনের জন্য, পাউন্ডে আসবে জেনারেলি। সো 227 কিপ। সো আলটিমেটলি দেখো যে ডিমান্ড হচ্ছিল 142 কিপ আর ক্যাপাসিটি হচ্ছিল 227 কিপ। তার মানে আমরা যে 20 ইঞ্চি আছে সেটাকে আসলে ইচ্ছা করলে দিতে পারি, যে ডি আছে 20 ইঞ্চি এটাই। সো আমাদের বিম শেয়ারের জন্য এডিকুয়েট। এখন এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো যে দেখো এইখানে 576 আর হচ্ছে হলো 494। এটা ডিফারেন্সটা কি তোমার কাছে অনেক বেশি মনে হচ্ছে যে আমি ক্যাপাসিটি অনেক বেশি দিয়ে দিছি? এটা জাস্ট ডিসকাশনের জন্য, তোমাদের ফিলিংস কি? স্যার কিছুটা কিছুটা। সো এটা হচ্ছে 142, এটা হচ্ছে 227, অলমোস্ট ডাবলের থেকে একটু কম, 1.5 গুণ, তাই না? জি স্যার। সো তুমি যদি মনে করো যে না আমি আরো ট্রায়াল দিব, আমি ডি ইকুয়াল টু সে কথার কথা 18 ইঞ্চি দিব, ঠিক আছে? যদি ইকোনমিক্যাল করতে যাও কোনো একটা ডিজাইনকে, সেটা তুমি অবশ্যই করতে পারো। সো তুমি ডি যদি আবার ধরো 18 ইঞ্চি, 18 ইঞ্চি ধরে তুমি চেক দিতে পারো। চেক দিয়ে ওটা প্র্যাকটিক্যাল কাজে যখন তুমি করবা তখন সেটা তুমি করতে পারো। কিন্তু আমাদের এক্সামের জন্য বা এখন তোমাদের এক্সট্রা ট্রায়াল দেওয়ার দরকার নেই, ঠিক আছে? বাট যদি তুমি ইকোনমিক্যাল ডিজাইন চিন্তা করতে চাও তাহলে কিন্তু তুমি ডি আরো ইচ্ছা করলে হয়তো বা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি কমায় দিতে পারো। সো এটা অ্যাজ এ ডিজাইনার হিসাবে তোমার উপরে থাকবে যে তুমি কি এত কি বলবো যে লার্জ ক্যাপাসিটি রাখতে চাচ্ছ নাকি রাখতে চাচ্ছ না। কিন্তু এখানে আসলে ক্যাপাসিটির গ্যাপটা খুব বেশি না, ঠিক আছে? অলমোস্ট 80 কিপের মতো মাত্র। তো যাই হোক, এটা আমি তোমাদেরকে জাস্ট বললাম। হ্যাঁ বলো। ডি এর ভ্যালুটা ম্যাক্সিমাম কত পর্যন্ত ধরা যায়? ডি এর ভ্যালু ম্যাক্সিমাম এটা কোনো ওরকম রুলস নাই যে তুমি কত পর্যন্ত রাখতে পারবা, না ঠিক স্যার, আছে? এটা না একটা স্যার ইফেক্ট আছে স্যার ম্যাটেরিয়ালের, যেমন কাস্টিং এর পর একটা। হ্যাঁ এটা বলতেছি। সো জেনারেলি আমরা যেটা করি যে তোমার ম্যাট ফাউন্ডেশন যেটা, ঠিক আছে, ম্যাট ফাউন্ডেশনটা কিন্তু অনেক ডেপথ পর্যন্ত হয়। সো এটার জন্য তুমি যেটা বলতেছো যে টেম্পারেচারের কারণে যখন আমরা কনক্রিট জি ঢালাই স্যার। করি তখন টেম্পারেচারের কারণে ভিতরে এক ধরনের টেম্পারেচার, যখন ভিতরের টেম্পারেচার এবং বাইরের টেম্পারেচার যখন ডিফারেন্সটা বেশি হয়ে যায় তখন ভিতর থেকে হচ্ছে তোমার কনক্রিটটা ক্র্যাক হতে থাকে, ঠিক আছে? তো এরকম 18 ইঞ্চি বা 20 ইঞ্চি এটা খুব একটা সমস্যা হয় না। তো জেনারেলি আমরা যেটা করি আর কি, যদি ডেপথ অনেক বেশি হয়ে যায়, ধরো 18 ইঞ্চি 20 ইঞ্চি হয়ে যায়, আমি তোমাদেরকে গতকালকে বলছি নাকি আমার খেয়াল নেই অবশ্য, যে যখন তুমি এরকম ফুটিং ডিজাইন করবা, ফুটিং ডিজাইনের ক্ষেত্রে আমরা একটা রিইনফোর্সমেন্ট দিই হচ্ছিল ফ্লেক্সারের জন্য, ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম আরেকটা রিইনফোর্সমেন্ট, এটা অপশনাল, দিতেও পারো। বাংলাদেশে আমি যতগুলো কনস্ট্রাকশন দেখছি, আমি অনেক জায়গায় দেখছি যে দেয় না। এখানে এক ধরনের মিনিমাম টেম্পারেচার রিইনফোর্সমেন্ট যেটা, সেটাও তুমি দিতে পারো, ঠিক আছে? সো তোমার ডেপথ নিয়ে যেটা ম্যাক্সিমামের চিন্তাটা, ওটা খুব একটা দরকার নাই। তুমি যদি মনে করো যে তোমার ডেপথ অনেক বেড়ে যাচ্ছে তখন তুমি টেম্পারেচার রিইনফোর্সমেন্টটা দিয়ে দিবা, ঠিক আছে, অ্যাজ এ ডিজাইনার হিসাবে। আচ্ছা, তো এটা গেল হচ্ছিল যে ডেপথ চেক দেওয়ার ব্যাপারটা। তো আমরা এখান থেকে ডেপথটা বের করলাম। আমাদের পার্টিকুলার অঙ্কের জন্য আমরা চিন্তা করলাম যে 20 ইঞ্চি যে ডেপথটা আমরা ধরে নিচ্ছি এটা ওকে আছে। নেক্সট আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছিল ফ্লেক্সারের জন্য ডিজাইন করা। তো ফ্লেক্সারের জন্য ডিজাইনটা কিভাবে করব? ফার্স্টে আমাকে যেটা করতে হবে যে আমার ক্রিটিক্যাল সেকশন কোথায় সেটা বের করে নিতে হবে। সো ক্রিটিক্যাল সেকশন হচ্ছে হলো এই যে কলাম আছে, কলামের এই যে, সো কলামের এই যে হচ্ছিল ম্যাক্সিমাম মোমেন্ট হবে আমরা ধরি।
তো এই এল ইকুয়াল টু আমরা 51 ইঞ্চ বের করতে পারবো, কারণ আমাদের সেন্টার থেকে হচ্ছে হলো 60 ইঞ্চ আর কলামের এখানে যে হাফ আছে সেটা হচ্ছে হলো 9 ইঞ্চ। সো ইজিলি বোঝা যাচ্ছে এটা হচ্ছে হলো 51 ইঞ্চ। আর আমরা জেনারেলি যেটা করব, পার ফিটে চিন্তা করব, পার ফিট স্ট্রিপের জন্য কত আসবে। তাহলে মোমেন্টের ভ্যালু আসবে হচ্ছে হলো কিউ ইউ ইন্টু এল স্কোয়ার বাই 2। সো 5.5 ইন্টু 51 ইঞ্চি হলো 4.25 ফিট ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এত কি ফিট পার ফিট। এরপরে আমাদের যে রিইনফোর্সমেন্ট ডিজাইন, এটা মোটামুটি আগের মতোই। আমরা mu ডিভাইডেড 0.9 fy d মাইনাস a বাই 2 যে ফর্মুলাটা জানি সেটা দিয়ে রিইনফোর্সমেন্টের ট্রায়াল দিব, এবং নিউট্রাল এক্সিসের নিউট্রাল এক্সিস বলতেছি কম্প্রেশন জোনের যেই ডিস্টেন্সটা a সেটা দিয়ে আমরা যে কম্বাইন্ড ট্রায়ালটা দেই সেটা দিব। ফার্স্টে as বের করব, সেই as দিয়ে আমরা হচ্ছে হলো আমাদের কম্প্রেশন জোনের উইডথ যেটা সেটা বের করব, ডেপথটা, এবং সেটা দিয়ে সেকেন্ড আর একটা ট্রায়াল দিয়ে আমরা রিইনফোর্সমেন্টটা পর্যন্ত বের করব। আচ্ছা, তো সেই রিইনফোর্সমেন্টটা আমাদের বের হচ্ছিল 0.56 ইঞ্চি স্কোয়ার পার ফিট। আচ্ছা, এখন যেহেতু এখানে আমরা স্ল্যাবের মতো জিনিসটাকে চিন্তা করতেছি, যে অ্যাজ এ স্ল্যাব চিন্তা করতেছি, এখানে আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্টের যে প্রভিশনটা আছে স্ল্যাবের ক্ষেত্রে আমরা সেটা ইউজ করব, 0.0018 বিটি। সো 10018 ঠিক আছে। বি হচ্ছে হলো আমরা 1 ফিট বা 12 ইঞ্চির স্ট্রিপ চিন্তা করতেছি। সো 12 ইঞ্চি প্লাস এখানে টি কত হবে, আমরা এখন পর্যন্ত যে ক্যালকুলেশনটা করছি সেখানে আমরা ইফেক্টিভ ডেপথ ডি এটা হচ্ছে হলো 20 ইঞ্চি ধরে নিছি, এবং ধরে দেখাইছি যে এটা ওকে আছে। এখন ফুটিং এর ক্ষেত্রে কভার কত হয় জেনারেলি জানা আছে তোমাদের? স্যার 3 ইঞ্চি। 2.5 ইঞ্চি না? 3 ইঞ্চি, আচ্ছা ঠিক আছে। বিম কলামে কত হয়? স্যার 1.5। আচ্ছা, সো বিমের ক্ষেত্রে জেনারেলি হয় হচ্ছে 1.5, এর চেয়ে বেশি, মিনিমাম হচ্ছিল 1.5। আর স্ল্যাবের ক্ষেত্রে এটা জেনারেলি হচ্ছিল 3 ইঞ্চির মতো। কেন 3 ইঞ্চ হয় জানো? বেশি কেন? স্যার এটা তো সয়েলের সাথে আছে সেজন্য একটু বেশি দেওয়া হয়। এটা সয়েলের সাথে আসে সেই কারণে বেশি দেওয়া হয়। সো অনেকে 3 ইঞ্চ ধরে, মিনিমাম 3 ইঞ্চ, এর চেয়ে বেশি 4 ইঞ্চিও অনেকে ধরতে পারে। সো আমি এখানে ধরে নিলাম হচ্ছিল যে আমার কভার হচ্ছিল আমি 3 ইঞ্চ দিব। সো এই 3 ইঞ্চ যেটা আছে সেটা হচ্ছিল কভার। সো টোটাল থিকনেস যেটা সেটা আমাদের আসতেছিল 23 ইঞ্চ। সো এই 23 ইঞ্চ চিন্তা করলে আমার মিনিমাম রিইনফোর্সমেন্ট আসতেছে 0.49 ইঞ্চি স্কোয়ার পার ফিট। সো আমার গভর্ন করবে হচ্ছে 0.56 ইঞ্চি স্কোয়ার পার ফিটটা। তো আমরা যদি নাম্বার 5 বার ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা স্পেসিংটা বের করতে পারবো। সো 0.5 হচ্ছে হলো 31 ইন্টু 12 ডিভাইডেড হচ্ছে 0.56। তো 6.5 ইঞ্চ হলো আমাদের স্পেসিং। আর এখানে এই যে স্পেসিংটা বের করার পরে আমাদের আরো একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হলো যে রিইনফোর্সমেন্ট যখন প্রোভাইড করি আমরা জেনারেলি একটা ডেভেলপমেন্ট লেন্থ দিতে হয়। সেই ডেভেলপমেন্ট লেন্থটা কত? সো ডেভেলপমেন্ট লেন্থের ফর্মুলাটা, সিম্পলিফাইড যে ফর্মুলাটা সেটা এরকম ছিল যে fy ডিভাইডেড 20 রুট এফ সি প্রাইম ইন্টু হচ্ছে হলো বার ডায়া। সো যত নাম্বার বার দিচ্ছ তার উপর ডিপেন্ড করবে। সো আমরা যদি সবকিছু পিএসআই তে বসাই, আর হচ্ছে আমাদের যেহেতু নাম্বার 5 বার, তার ডায়া হচ্ছে আমরা 5/8 ইঞ্চ ধরি, তাহলে 29.6 ইঞ্চি হলো আমার ডেভেলপমেন্ট লেন্থ। এখন আমাকে একটা স্কেচ করে দিতে হবে যেখানে আমি রিইনফোর্সমেন্ট দিব। আচ্ছা, সো রিইনফোর্সমেন্টের আগে এখানে কি ক্যালকুলেশন বুঝতে কারো কোনো প্রবলেম আছে? সিম্পল ক্যালকুলেশন, এতদিন যা করছো তার থেকে অনেক সিম্পল। স্যার ডিবিটা কি বলেন, এটা আবার বলবেন? কোনটা? ডিবিটা? আচ্ছা, এটা হচ্ছে বার ডায়া। জি স্যার বুঝতে পারছি। আমরা নাম্বার 5 ইউজ করছি যার কারণে হচ্ছে 5/8। আচ্ছা,
সো এখন আমরা দেখি যে রিইনফোর্সমেন্ট আমরা কিভাবে প্রোভাইড করব, সেটা একটা ইম্পর্ট্যান্ট আসপেক্ট ফুটিং এর ক্ষেত্রে। সো এই জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এরপরে আমরা যেটা যাব কম্বাইন্ড রিইনফোর্সমেন্ট বা হচ্ছে হলো রেক্টেঙ্গুলার কম্বাইন্ড ফুটিং বা রেক্টেঙ্গুলার ফুটিং। সো সেইগুলোতে হচ্ছে হলো আমরা একটু কমপ্লিকেটেড হবে রিইনফোর্সমেন্টের প্লেসমেন্টটা। সো স্কোয়ারটা বুঝো, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে হলো যে এটা তো আমাদের যে ফুটিংটা আমরা ডিজাইন করলাম, এই ফুটিংটা। সো ফুটিং এর বিহেভিয়ারটা আমরা অনেকবার এই পর্যন্ত আলোচনা করছি যে এটা এইভাবে বেঁকে যাবে। সো বেঁকে গেলে স্বাভাবিকভাবে তোমরা কতদিনও বললা যে বেসিক্যালি আমাদের রিইনফোর্সমেন্ট দিতে হবে কোন ফেজে, বটমে না টপে? বটমে। বটমে দিতে হবে। সো এটা একটা ইম্পর্ট্যান্ট আসপেক্ট যে আমরা কোথায় দিব, কারণ কিছু কিছু ফুটিং এর ক্ষেত্রে পরে দেখবা যে কম্বাইন্ড ফুটিং যখন করব টপেও দিতে হবে ফ্লেক্সারের জন্য, নট টেম্পারেচার রিইনফোর্সমেন্ট, ফ্লেক্সারের জন্য টপে দিতে হবে। সো কোথায় কোনটা দিবা সেটা ইম্পর্টেন্ট। সো এরকম স্কোয়ার ফুটিং এর জন্য আমরা বটমে দিব। এখন বটমে কি এক ডিরেকশনে দিব নাকি বোথ ডিরেকশনে দিব? কারণ দুই ডিরেকশনে তো সে আসলে বেঁকে যাবে, তাই না? দুই ডিরেকশনে সে আসলে বেঁকে যাবে। সো আমাদেরকে ফার্স্টে চিন্তা করতে হবে যে আমরা বোথ ডিরেকশনে রিইনফোর্সমেন্ট দিব। সো এটা হচ্ছে আমাদের ফুটিং এর যদি প্ল্যান চিন্তা করো, প্ল্যানটা। সো আমরা বোথ ডিরেকশনে দিব। এখন কত রিইনফোর্সমেন্ট দিব? আমাদের রিইনফোর্সমেন্ট হচ্ছে নাম্বার 5, আমরা 6.5 ইঞ্চি পরপর দিব। সো নাম্বার 5 6.5 ইঞ্চি পরপর, এটাও ঠিক আছে। ঠিক আছে, এখন এইটার পরে আমাদের যে জিনিসটা দেখতে হবে যে ডেভেলপমেন্ট লেন্থ আমরা যেটা বের করে রাখছি সেটা হচ্ছে চেক দিতে হবে যে ডেভেলপমেন্ট লেন্থটা ঠিক আছে কিনা। সো ফার্স্টে আমাদের দেখতে হবে যে আমরা এই যে রিইনফোর্সমেন্টটা দিচ্ছি এটা হচ্ছে ফ্লেক্সারের রিইনফোর্সমেন্ট, ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট। তো ওই ফ্লেক্সারের জন্য ক্রিটিক্যাল সেকশনটা কোথায়? এই জায়গাটায়, তাই না? তার মানে কলামের ফেসে। সো কলামের ফেস থেকে শুরু করে মিনিমাম আমাদেরকে 29.5 ইঞ্চি হচ্ছে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। সো আমাকে এই অংশটা কতটুকু সেটা বের করতে হবে। আচ্ছা, সো একটু আগে যেটা বললাম যে আমাদের 3 ইঞ্চি হচ্ছে কভার থাকতে হবে বটম থেকে। সেম ভাবে আমাদের সাইড থেকেও আমরা 3 ইঞ্চ হচ্ছে ছেড়ে দিব রিইনফোর্সমেন্টটাকে, আমরা এই 3 ইঞ্চ ছেড়ে তারপরে বসানো শুরু করব। তো আমাদের বেসিক্যালি এখন যেটা করতে হবে এই জায়গায় কতটুকু জায়গা আছে সেটা দেখতে হবে। সো আমাদের এই পুরো ডিস্টেন্সটা ছিল 51 ইঞ্চি, তোমাদের যদি মনে থাকে একটু আগে আমরা ইউজ করলাম। সো এই 51 ইঞ্চি মাইনাস 3 ইঞ্চি, তাহলে 48 ইঞ্চির মতো। তো আমরা যদি এই সেকশন থেকে এই পর্যন্ত দেই আমাদের 48 ইঞ্চি আমরা রিইনফোর্সমেন্ট দিচ্ছি, যেটা নাকি আমাদের ডেভেলপমেন্ট প্লেন থেকে বড়, তার মানে ওকে আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে এক ডিরেকশন চিন্তা করলাম। তার পারপেন্ডিকুলার ডিরেকশনে কি হবে? একই রিইনফোর্সমেন্ট যাবে। সো যেহেতু এটা স্কোয়ার শেপ আমাদের আর ক্যালকুলেট করতে হবে না, একদিক যদি স্যাটিসফাই করে আর একদিকেও স্যাটিসফাই করার কথা। সো আমরা হচ্ছে 2 লেয়ারে রিইনফোর্সমেন্টটা দিচ্ছি পারপেন্ডিকুলার ডিরেকশনে। সো ফাইনালি তোমাদেরকে স্কেচটা করে দিতে হবে। দেখো স্কেচটা বুঝতে পারতেছো কিনা? স্যাটিসফাই না করলে কি তখন স্যার আবার ফুটিং এর এরিয়া বাড়ায় দিতে হয়? হ্যাঁ, সেই ক্ষেত্রে না, ফুটিং এর এরিয়া বাড়ায় দিবা জিনিসটা এরকম না, তখন তুমি হয়তো বা রিইনফোর্সমেন্টটা একটু ছোট করে দিলা। ঠিক আছে, সো রিইনফোর্সমেন্ট ছোট করে দিলে তোমার হয়তো বা ডেভেলপমেন্ট লেন্থটা কিছু কমে যাবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে এখানে আমি কোনোটাই কিন্তু হুক দেখাই নাই, এখানে কিন্তু বেসিক্যালি আমরা হুকও প্রোভাইড করব। সো দেখা গেল যে 1 ইঞ্চি 2 ইঞ্চির জন্য যদি হয় তাহলে সমস্যা হওয়ার কথা না, হুক তো আমরা প্রোভাইড করবই। ঠিক আছে, এই আর কি মোটামুটি একটা যদি স্কোয়ার থাকে সেই ক্ষেত্রে কি করতে হয়। তো এটা কি বোঝা গেছে? জি স্যার। সিম্পল জিনিস। আচ্ছা, আজকে কি অবস্থা, কয়টা বাজে এখন, সময় কয়টা? 4:20, তোমাদের সময় প্রায় শেষ। আচ্ছা, সো নেক্সট দিন আমি হচ্ছে রেক্টেঙ্গুলার ফুটিংটা শুরু করব। সো রেক্টেঙ্গুলার ফুটিংটা একটু ডিটেইলস দেখাতে হবে। সো নেক্সট দিন আবার তাহলে শুরু করব। আজকে মোটামুটি ক্লাস এখানেই তাহলে শেষ করি।